হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। বিখ্যাত লেখক আর কে নারায়ণের সেই বিখ্যাত ছোট গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে 4টে এমসিকিউ আসবে, অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের উপরে 4 নম্বর ধার্য করা হয়েছে। আমরা মূল গল্পটি পড়ব, গল্পটির বঙ্গানুবাদ করব এবং যেভাবে বুঝলে বা পড়লে আমাদের এমসিকিউগুলো করতে সুবিধা হবে সেভাবে আমরা গল্পটা বুঝেও নেব। কিন্তু সবার আগে আমরা লেখক আর কে নারায়ণ সম্পর্কে 2-4টে তথ্য জেনে নেব এবং তারপরে আমরা মূল গল্পে প্রবেশ করব। লেখক আর কে নারায়ণ সম্পর্কে যদি আমরা তথ্য না জানি তাহলে এই গল্পটার যে রস সেটা আমরা অনুভব করতে পারবো না। ওকে, চলো আগে লেখক আর কে নারায়ণ সম্পর্কে 2-4টে তথ্য জেনে নিই, তারপরে আমরা মূল গল্পে প্রবেশ করি। রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী বা সংক্ষেপে আর কে নারায়ণ ছিলেন সেই সমস্ত কতিপয় ভারতীয় লেখক যারা ইংরাজি ভাষায় সাহিত্য চর্চা করে জগৎসভায় সুনাম অর্জন করেছেন। বস্তুত আর কে নারায়ণকে বলা হয় ভারতবর্ষের শ্রেষ্ঠতম ইংরাজি ভাষার লেখক। মানে তিনি ভারতীয়, তার মাদ্রাজে জন্ম, কিন্তু তিনি ইংরাজি ভাষার সাহিত্য চর্চা করতেন এবং মুলকরাজ আনন্দ এবং রাজা রাও এবং আর কে নারায়ণ এই 3 জনের লেখা সমগ্র বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। এবং আর কে নারায়ণের লেখাই সম্ভবত আর কে নারায়ণের লেখনীর মাধ্যমেই সম্ভবত ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, ভারতীয় জীবনচর্চা, ভারতীয় সহজ সরল মূল্যবোধ এটা বিশ্ব সাহিত্যে প্রথমবারের জন্য প্রকাশিত হয়। আর কে নারায়ণের লেখা অত্যন্ত সহজ সরল। তিনি সহজ সরল ভাষায় খুব সাবলীল কথোপকথনের মাধ্যমে তার গল্পের বিষয়বস্তুকে উপস্থাপন করতেন এবং তার প্রত্যেকটা গল্পের মধ্যে নৈতিকতা এবং তারই সঙ্গে একটা হালকা হিউমার, একটা ব্যঙ্গোক্তি প্রত্যেকটা গল্পের মধ্যে ছুঁয়ে যায় এবং তার ফলে আমরা দেখি তার গল্পগুলো অত্যন্ত সহজ সরল, বুঝতে খুবই সুবিধা হয় এবং প্রত্যেকটি গল্পই পাঠকের মনে গভীরভাবে দাগ কেটে যায়। আর কে নারায়ণ তার সমগ্র সাহিত্য জীবনে একাধিক উপন্যাস এবং ছোট গল্প লিখেছেন। স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলার অফ আর্টস, দ্য গাইড, এগুলো আর কে নারায়ণের অত্যন্ত বিখ্যাত উপন্যাস এবং যে লেখার জন্য সমগ্র বিশ্ব আর কে নারায়ণকে এক ডাকে চেনে সেটা হলো তার কালেকশন অফ শর্ট স্টোরিজ মালগুড়ি ডেজ। মালগুড়ি একটা দক্ষিণ ভারতের একটা ফিকশনাল বা কল্পনার শহর, যে শহরেতে আমরা দেখি বেশ কিছু ভারতীয় চরিত্র তাদের নিত্যদিনের জীবন দর্শন, তাদের দৈনন্দিন ঘটনা প্রবাহ অসাধারণ সুন্দরভাবে আর কে নারায়ণ ফুটিয়ে তুলেছেন। ভারতীয় সমাজ ব্যবস্থা, ভারতবর্ষের মানুষের যে সম্পর্ক, তাদের যে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধুত্ব ঝগড়া, মানে ইচ অ্যান্ড এভরিথিং ভারতীয় সমাজ ব্যবস্থাতে যা যা ঘটনা ঘটে মালগুড়িতে সেই ঘটনাগুলো প্রতিদিনই ঘটত বা ঘটেছে। মানে নিত্যদিনের ভারতীয় জীবন আর কে নারায়ণের মালগুড়ি ডেজ নামক ছোট গল্পের সংকলনের মধ্যে ফুটে উঠেছে। এই জন্য বলা হয় যে মালগুড়ি ডেজ হচ্ছে ভারতবর্ষের একটা ক্ষুদ্র সংস্করণ। মানে যারা মালগুড়ি ডেজ পড়েছে তারা গোটা ভারতবর্ষকে এক নজরে দেখেও নিয়েছে, এত অসাধারণ সেই ছোট গল্পের সংকলন। মালগুড়ি ডেজের রেফারেন্সটা টানলাম এই কারণে, মানে এটা তো অত্যন্ত বিখ্যাত একটা ছোট গল্পের সংকলন বটেই। আমাদের যে গল্পটা আজকে আমরা পড়বো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা 1947 সালে ইন্ডিয়ান থট পাবলিকেশন নামক পাবলিশিং হাউস দ্বারা প্রকাশিত হয়। আর কে নারায়ণের যেটা 4র্থ ছোট গল্প সংকলন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ, তাতে তার প্রথম গল্প ছিল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা পরবর্তী ক্ষেত্রে এই মালগুড়ি ডেজ, মানে যে ছোট গল্প সংকলনের জন্য আর কে নারায়ণ অত্যন্ত জনপ্রিয়, সেই মালগুড়ি ডেজের যেটা প্রথম গল্প সেই গল্পটি এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে প্রথমবারের জন্য প্রকাশিত হয়েছিল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজে, পরবর্তী ক্ষেত্রে মালগুড়ি ডেজের প্রথম গল্প হিসাবে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আত্মপ্রকাশ করে। এবং যে গল্প দিয়ে কোনো একটা বিখ্যাত বইয়ের ছোট গল্পের সংকলনের সূচনা করা হচ্ছে, বুঝতেই পারছো সেই গল্পটা খুব সাদামাটা গল্প না, অসাধারণ সুন্দরভাবে
প্রাত্যহিক ভারতীয় জীবন, ভারতবর্ষের মানুষের বিশ্বাস, তাদের কুসংস্কার, তাদের ভাগ্য জানার আকাঙ্ক্ষা এবং মানুষের পারস্পরিক সম্পর্ক অসাধারণ সুন্দরভাবে আরকে নারায়ণ অ্যাস্ট্রোলজার্স ডেতে ফুটিয়ে তুলেছেন। চলো আমরা এই অ্যাস্ট্রোলজার্স ডেটা পড়ি এবং দেখি যে আরকে নারায়ণ এক্স্যাক্টলি কোন ভারতের রূপ তার এই গল্পতে তুলে ধরেছেন। একটা কথা বলে নেওয়ার, অ্যাস্ট্রোলজার্স ডেটা বেশ বড় গল্প, একটা ক্লাসে পড়িয়ে দেওয়া যায় কিন্তু তাতে পড়াটা ঠিক পড়া থাকে না, ছোটা হয়ে যায়। কাজেই অ্যাস্ট্রোলজার্স ডেতে আমি দুটো ভাগে ভাগ করে পড়াবো। আজকে আমরা অ্যাস্ট্রোলজার্স ডের প্রথম পার্টটা পড়বো। ওকে, চলো শুরু করি। অ্যাস্ট্রোলজার্স ডে, আরকে নারায়ণ। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmyra writings. কাটায় কাটায় দুপুরবেলায় সে তার ব্যাগ খুলল এবং তার ব্যবসার যন্ত্রপাতিগুলোকে বের করলো। প্রথম যে সেন্টেন্স, প্রথম যে বাক্য দিয়ে এই গল্প শুরু হচ্ছে, প্রথম বাক্যটাই হচ্ছে অ্যাব্রাপ্ট, আচমকা। অ্যাব্রাপ্ট ওপেনিং বা আচমকা শুরু যে কোনো গল্পের অ্যাটেনশনকে, গল্পের পাঠককে গল্পের প্রতি খুব আকৃষ্ট করে তোলে। আরকে নারায়ণ এই টেকনিকটা জানেন যে আচমকা শুরু বা অ্যাব্রাপ্ট বিগিনিং পাঠককে গল্পের প্রতি আকৃষ্ট করে তোলে এবং সেই জন্য তিনি একটা আচমকা শুরু করছেন। কি দিয়ে শুরু করছেন? পাংচুয়ালি অ্যাট মিড ডে, ঠিক দুপুরবেলায় বা কাঁটায় কাঁটায় দুপুরে। পাংচুয়ালি, এই ফার্স্ট যে ওয়ার্ডটা আরকে নারায়ণ ইউজ করছেন, পাংচুয়ালি। আমরা এইমাত্র বললাম যে আরকে নারায়ণ ভারতবর্ষের মানুষের জীবন দর্শন সম্পর্কে তার গভীর জ্ঞান আছে। ভারতবর্ষের মানুষ তারা বেসিক্যালি পাংচুয়াল না, তারা সময় জ্ঞান তাদের একটুখানি তুলনামূলকভাবে কম, কিন্তু তারা পাংচুয়ালিটিটা খুব পছন্দ করে। মানে যারা সময় মেনে চলে তাদেরকে তারা খুব পছন্দ করে। নিজেরা সময় মানুক না মানুক, অন্যরা কেউ সময় মেনে চলছে এটা তারা খুব পছন্দ করে। আরকে নারায়ণ এই ব্যাপারটা জানেন যে ভারতবর্ষের মানুষ পাংচুয়ালিটি পছন্দ করেন এবং তার গল্পের প্রথম যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পাংচুয়ালিটি দিয়ে তিনি গল্পটা শুরু করছেন। আরও একটা বড় কথা, অ্যাস্ট্রোলজার হচ্ছে ভবিষ্যৎ দ্রষ্টা। ভবিষ্যৎ দ্রষ্টারা কতটা ভবিষ্যৎ দেখতে পারেন সেটা অন্য কথা, কিন্তু অ্যাস্ট্রোলজারদেরকে যেটা জানতে হয় সেটা হচ্ছে মানুষের চরিত্রকে বিশ্লেষণ করতে জানতে হয়। মানুষ কি চাইছে, কি ভাবছে সেটাকে তৎক্ষণাৎ বুঝতে জানতে হয়। এবং এই অ্যাস্ট্রোলজার, যেটাকে আমরা পরে দেখব, যিনি আদপেও কোনো অ্যাস্ট্রোলজার নন, বরঞ্চ একজন অপরাধী, যাই হোক, মানুষের চরিত্র মানুষকে খুব চট করে পড়তে পারে, তাই সেই অ্যাস্ট্রোলজার ব্যবসাটাকে সে নিজের পেশা হিসেবে নিয়েছে এবং সে জানে যে সাধারণ মানুষ পাংচুয়ালিটি খুব পছন্দ করে এবং প্রত্যেক দিন তার খদ্দের থাক না থাক সে নির্দিষ্ট একটা টাইমেই তার ব্যবসা শুরু করে। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ, ঠিক কাটায় কাটায় দুপুরবেলায়, মিড ডে মানে হচ্ছে দুপুরবেলা, যেটাকে আমরা বলি 12 o'clock, ঠিক বেলা 12টার সময় প্রত্যেক দিন যেমন সে খোলে, আজকেও সে তার ব্যাগকে খুলল। ব্যাগ খোলার সঙ্গে লেখক যেন কোনো মানে ব্যবসার যেমন দোকানের দরজা খোলা হয়, এনার ব্যবসার যে দোকানঘর সেটা হচ্ছে এনার এই ব্যাগ এবং ঠিক বেলা 12টার সময় প্রত্যেক দিনের মতো আজকেও তিনি তার ব্যাগটিকে খুললেন। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস, এবং তার কাজের, তার এই ব্যবসার যে যন্ত্রপাতি, যে জিনিসপত্রগুলো তার ব্যবসার জন্য লাগে সেগুলোকে বের করলেন। তার ব্যবসার জন্য কি কি লাগে, মানে একটা জ্যোতিষ সংক্রান্ত ব্যবসার জন্য কি কি লাগে সেটাও লেখক বলে দিয়েছেন। হুইচ কনসিস্টেড অফ আ ডজন কৌরি শেল, যার মধ্যে রয়েছে 1 ডজন কৌরি শেলস। কৌরি শেলস মানে হচ্ছে কড়ি। আমরা দেখবে তোমরা মোটামুটি সবাই কড়ি চেনো, ছোট ছোট শাঁখের মতো, মানে শাঁখই কিন্তু ছোট ছোট হয়, তাকে বলে কড়ি। তা এনার ব্যবসাতে, এই অ্যাস্ট্রোলজারের ব্যবসাতে কি কি লাগে, এটা একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে অ্যাস্ট্রোলজারের ব্যবসায় কি কি লাগে। আমরা শর্ট প্রশ্ন তো আলাদা করে করবই। এই প্রথম লাইনেতেই কিন্তু 2-3টে MCQ হয়। একটা হচ্ছে কোন সময় তিনি তার ব্যবসা শুরু করেছিলেন, সেটা হচ্ছে পাংচুয়ালি অ্যাট মিড ডে, এটা 1 নম্বর। আর কোথা থেকে তিনি তার প্রফেশনাল ইকুইপমেন্টস বের করেছিলেন, তার ব্যাগ থেকে, 2 নম্বর। আর একটা হচ্ছে এই ব্যাগের মধ্যে কি কি ছিল। এই ব্যাগের মধ্যে থাকছে a dozen cowrie shells, 1 ডজন কড়ি, এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট,
দুর্বোধ্য রহস্যময় ছক আঁকা একটা বর্গাকার কাপড়ের টুকরো, দুর্বোধ্য এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট। দুর্বোধ্য, অবস্কিওর মানে হচ্ছে দুর্বোধ্য, মিস্টিক মানে রহস্যময়, দুর্বোধ্য রহস্যময় ছক আঁকা একটা বর্গাকার কাপড়। তোমরা রাস্তাতে যদি কোনো জ্যোতিষী দেখো, দেখবে তারা একটা কাপড়, তাতে বেশ এরকম ক্রিস ক্রস করে ছক আঁকা থাকে, সেটা তারা পেতে বসেন এবং তাদের উপরে বেশ কিছু কড়ি ছড়ানো থাকে। আর.কে নারায়ণ আমরা বললাম, তারা ভারতবর্ষের জীবন দর্শন সম্পর্কে তিনি অত্যন্ত অভিজ্ঞ। তিনি জানেন যে কী জিনিসপত্র নিয়ে এই সমস্ত অ্যাস্ট্রোলজাররা রাস্তার পাশে বসে এবং সেগুলোকেই তিনি মেনশন করেছেন। এই সমস্ত নিখুঁত বর্ণনাই আর.কে নারায়ণের লেখাকে অন্যান্য সবার থেকে পৃথক করে দিয়েছে। ওকে, তাহলে কী কী আমরা পাচ্ছি? A dozen Cody cells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, একটা নোট বই, and a bundle of Palmyra writing, এবং একগোছা তালপাতার পুঁথি। প্যালমাইরা রাইটিং মানে হচ্ছে, রাইটিং মানে লেখা, আর প্যালমাইরা হচ্ছে তালপাতার যে পুঁথি, তাকে আমরা বলি প্যালমাইরা। পেপার মেড ফ্রম পাম ট্রিজ, তাকে আমরা বলি প্যালমাইরা। যে পাম গাছের বা তাল গাছের যে পাতা, তালপাতা, সেই তালপাতার যে পুঁথি, তাকে আমরা বলি প্যালমাইরা রাইটিংস। তাহলে কি কি পাওয়া গেল? পাওয়া গেল, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা খেয়াল রেখো, যে 1 ডজন কোরি সেলস, এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ প্যালমাইরা রাইটিং, বা একগুচ্ছ তালপাতার পুঁথি। His forehead was resplendent with sacred ash and vermilion, তার কপাল চকচক করছে। রেসপ্লিন্ডেন্ট মানে হচ্ছে জল জল করছে বা চকচক করছে। তার কপাল কিসে চকচক করছে? রেসপ্লিন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ান। ভার্মিলিয়ান মানে হচ্ছে রেড কালার, মানে ভার্মিলিয়ান অরিজিনালি হচ্ছে রেড ইন কালার, লাল রঙের, আসলে এখানে হচ্ছে ভার্মিলিয়ান সিঁদুর। এই জ্যোতিষী তার মাথাতে সেক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই, পবিত্র ছাই কি ছাই, যাই হোক মানে ছাই, এবং লাল রঙের সিঁদুর তার মাথাতে ভালো করে ঘষেছেন, এবং সেই ছাই এবং সিঁদুরের, লাল সিঁদুরের আভা তার গোটা মাথা, মানে তার এই কপাল জুড়ে চকচক চকচক করছে। তিনি, এই জ্যোতিষী ভারতবর্ষের মানুষের মানসিকতা জানেন। তিনি জানেন যে বাহ্যিক আবরণ ভারতবাসী অত্যন্ত পছন্দ করে, এবং জ্যোতিষীদের বা যারা ভাগ্য গণনা করবেন তাদের একটা বাহ্যিক বেশভূষা থাকতে হয়, অ্যাট্রাকটিভ অ্যাটায়ার, যে অ্যাটায়ার বা যে বেশ তাকে কাস্টমার এনে দিতে সাহায্য করবে। তাই ইনি জানেন, এবং আমরা দেখছি তার কপালে তিনি ছাই, পবিত্র ছাই এবং সিঁদুর দিয়ে একটা টিপ এঁকে এবং গোটা মাথাতে সিঁদুর লেপে তিনি তার ব্যবসা শুরু করছেন। And his eyes sparkled with a sharp abnormal gleam which was really an outcome of a continual searching looking for customer, এবং তার চোখগুলো আমরা দেখছি উজ্জ্বল অস্বাভাবিকভাবে জলজল করছে। তার চোখ দুটো সারাক্ষণই যেন কিছু খুঁজে বেড়াচ্ছে, জলজল করছে, এবং সেটা খুবই অ্যাবনর্মাল, অস্বাভাবিকভাবে জলজল করছে, যেটা দেখে লোকেদের ধারণা হবে যে এনার বোধহয় একটা অতীন্দ্রিয় ক্ষমতা আছে, এনার বোধহয় একটা জাদু শক্তি আছে, যার সাহায্যে এরকম উজ্জ্বল একটা চোখ, এনার বোধহয় একটা অন্তর্ভেদী দৃষ্টি আছে। কিন্তু বাস্তবে লেখক খুব মজার ছলে। আর.কে নারায়ণের লেখার একটা বড় বৈশিষ্ট্য হলো তার প্রত্যেকটা কথার একটা করে ইনার মিনিং থাকে, প্রত্যেকটার মধ্যে একটা হালকা হিউমার, একটা মজার, একটা চিমটি কাটা হালকা একটা মৃদুমন্দ হিউমারের রস প্রত্যেকটা লেখার মধ্যে, মানে প্রত্যেকটা লাইনের মধ্যেই থাকে। যেমন এখানে বলছে যে এই লোকটার দৃষ্টিশক্তিটা চতুর্দিকে, মানে সে যেন কিছু খুঁজে বেড়াচ্ছে এবং জলজল করছে, বাট ইট ইজ অ্যান আউটকাম অফ আ কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমার্স। কিন্তু এটা কোনো মানে জ্যোতিষী সে ভবিষ্যৎ দেখতে পায়, তার ফলে তার দৃষ্টিশক্তিগুলো উজ্জ্বল হয়েছে, চকচক করছে, এরকম ব্যাপার না। আসলে সে সারাক্ষণই কাস্টমার খুঁজে বেড়ায়। হাজারটা লোকের মধ্যে কে তার কাস্টমার হবে, মানে তার চোখ সবসময় তার ব্যবসার লোক খুঁজে বেড়ায়, এবং ওই কাস্টমার খুঁজতে খুঁজতে তার চোখের মধ্যে একটা ক্ষুরোধার ব্যাপার চলে এসছে, তার চোখগুলো সবসময় জলজল করে। এই জলজলেটা, যেটা
যারা তার কাছে আসে তারা ভাবে এর বোধহয় জ্যোতিষীর একটা ত্রিনয়ন জাগরিত হয়েছে বা অসামান্য ক্ষমতা জ্যোতিষীর রয়েছে, কিন্তু বাস্তবে ব্যাপারটা তা না। ইনি সারাক্ষণই কাস্টমার খুঁজে বেড়ান এবং তার চোখগুলো সেই জন্য সারাক্ষণই চতুর্দিকে যে সব কিছু যেন সার্চ করছে, সবসময় যেন খুঁজে বেড়াচ্ছে, এবং তার ফলে আমরা দেখছি তার চোখগুলো অস্বাভাবিক রকম উজ্জ্বল। ঠিক আছে, it's a continual searching looking for customers but which his simple clients took to be a prophetic light and felt comforted. তিনি কাস্টমার খুঁজে বেড়ান, কিন্তু যারা তার কাছে আসে, তার যেই সমস্ত লোকেরা তার কাছে ভাগ্য জানতে আসে, তারা ভাবে এটা বোধহয় জ্যোতিষীর একটা ভবিষ্যৎ, এই জ্যোতিষী ভবিষ্যৎ দ্রষ্টায়, ইনি বোধহয় ভবিষ্যৎ দেখতে পান, তাই ওনার চোখগুলো এত উজ্জ্বল, এবং তারা সেই কথাটা ভেবে খুব আনন্দ পায়। ভেবে আনন্দ পায় মানে কি, মানে জ্যোতিষীর কথা কতটা সত্যি সেটা পরের কথা। সবার আগে ইন্ডিয়ান সোসাইটিতে যে জিনিসটাকে বিচার করা হয় সেটা হচ্ছে পায়লে দর্শনধারী ফির গুণ বিচারী, গুণ পরে আগে দেখাটা। এই জ্যোতিষী ইনি কিন্তু মানব চরিত্র সম্পর্কে এনার অসীম জ্ঞান রয়েছে। ইনি জানেন যে কিভাবে লোকেদের অ্যাটেনশানকে ক্যাচ করতে হয়, ইনি জানেন কিভাবে খদ্দের ধরতে হয়। এনার চোখগুলো সারাক্ষণই খদ্দের খুঁজে বেড়ায়, আর যারা এনার কাছে ভবিষ্যৎ জানতে আসে তারা জ্যোতিষীর এরকম উজ্জ্বল চোখ দেখে ভাবে এটা বোধহয় তারা কোনো অতীন্দ্রিয় ক্ষমতা, কিন্তু বাস্তবে এরকম কোনো ব্যাপার না। যাই হোক, তার যারা কাস্টমার তারা এই জ্যোতিষীকে মানে জ্যোতিষীর অতীন্দ্রিয় ক্ষমতা আছে এটা ভাবে এবং তাতে খুব আশ্বস্ত হয়, এবং তারা সাগ্রহে জ্যোতিষীর কাছে ভাগ্য জানতে আসে। প্রথম স্ট্যাঞ্জাটাই এক ইন্ডিয়ান সোসাইটির কিছু কাস্টম, কিছু রীতি, কিছু কালচার, কিছু রেওয়াজ, এগুলোকে প্রকাশ করে, এবং মানব চরিত্র সম্পর্কে এই জ্যোতিষীর যে একটা অসাধারণ জ্ঞান রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে আর কে নারায়ণেরও যে পাঠকদের মনন সম্পর্কে, তাদের মানসিকতা সম্পর্কে অসাধারণ জ্ঞান রয়েছে, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। চলো নেক্সট প্যারাটা দেখি। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। এনার চোখের দৃষ্টিশক্তি তাদের অবস্থানের জন্য বহুগুণ বর্ধিত হয়ে গেছে। এই জ্যোতিষী চোখের দৃষ্টিশক্তি যেন চোখ দুটোর অবস্থানের জন্য বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এই কথাটার মানে কি, চোখ তো চোখের জায়গাতেই থাকে, চোখের দৃষ্টিশক্তি আবার বাড়ার ব্যাপারটা কি আছে। আর কেনাডায়ান এই জ্যোতিষীর যিনি বহিরাঙ্গের যে বর্ণনা দিয়েছেন, একটু পরেই আমরা দেখব, তিনি তার মুখমণ্ডলেরও বর্ণনা দিচ্ছেন, এবং সেখানে চোখ দুটো চোখের জায়গাতেই আছে, কিন্তু গোটা মুখটার এমন ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, তার মাঝখানে চোখ দুটো যেভাবে যেই জায়গায় রয়েছে দেখে মনে হচ্ছে যেন চোখের ক্ষমতা বহুগুণ বর্ধিত হয়েছে। মানে এই জ্যোতিষীর চোখ দুটো যেন তার ক্ষমতাকে, তার প্রফেটিক পাওয়ারকে আরও বাড়িয়ে দিচ্ছে। কী রকম মুখমণ্ডল, মানে কি মুখের কথা এখানে লেখক বলছেন, চলো একবার দেখে নিই। Placed as they were between the painted foreheads and the dark whiskers which streamed down his cheeks, even a half-wit's eyes would sparkle in such a setting. তার চোখ দুটো কোথায় অবস্থিত, তার গোটা কপালেতে আমরা দেখছি ছাই এবং লাল সিঁদুর লেপা রয়েছে, এবং তার গোটা মুখেতে আমরা দেখছি ঘন কালো দাড়ি। হুইস্কার মানে হচ্ছে দাড়ি, এবং ডার্ক হুইস্কার মানে হচ্ছে কালো দাড়ি। তার গোটা মুখেতে ঘন কালো দাড়ি, গোটা মুখেতে ঘন কালো দাড়ি, গোটা কপালেতে লাল রঙের সিঁদুর এবং ছাই লেপা রয়েছে, এবং দুটোর মাঝখানে তার চোখ দুটো, এমনিতেই আমরা একটু আগেই দেখছিলাম চোখ দুটো বেশ সারাক্ষণই লোকজন খুঁজে বেড়াচ্ছে, কাস্টমার খুঁজে বেড়াচ্ছে, আমরা দেখছি তার চোখ দুটো জল জল করছে। মানে গোটা মুখের মধ্যে প্রথমেই যেটা আকর্ষণ করছে তার চোখ দুটো, তার কারণ কপালেতে আমরা দেখছি ছাই লেপা, গোটা মুখেতে কালো ঘন দাড়ি, তার মধ্যে চোখ দুটো জল জল করছে। এই চোখ দুটো তার আকর্ষণী ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলছে। লেখক এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছেন, ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ এ সেটিং। চোখ দুটোর অবস্থানটা এতই সুন্দর জায়গায় যে হাফ উইট মানে যারা বোকাদের চোখও যদি এরকমভাবে এইরকম সেটিংয়ের মধ্যে থাকে, বোকাদের চোখও জল জল করবে, বোকাদের চোখকেও বুদ্ধিমানের চোখ বলেই মনে হবে। চোখের সেটিংসটাই এত সুন্দর, যেরকম মুখমণ্ডলের মধ্যে চোখ দুটো যেভাবে প্রমিনেন্টলি বসে আছে, এটা যদি কোনো ইনি তো দস্তুর মতো বুদ্ধিমান, তাকে বুদ্ধি খাটিয়ে ব্যবসা চালাতে হয়, কোনো বোকারও যদি এরকম চোখের সেটিংস থাকে তাকেও বুদ্ধিমান বলে মনে হবে। ওকে,
তারপরে আর কি বলা হচ্ছে, টু ক্রাউন দ্য এফেক্ট হি উড এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড। শুধুমাত্র তাই না, এই পুরো ঘটনাটার এফেক্ট বা এই পুরো ঘটনাটার যে ইমপ্রেশন সেটাকে আরও বাড়াবার জন্য আমরা দেখছি তিনি একটা স্যাফরান কালার বা গেরুয়া রঙের একটা পাগড়ি তার মাথায় সবসময় পরে থাকেন। এই সমস্ত জ্যোতিষীরা গেরুয়া রঙের পাগড়ি পরেন, টারবান পরেন, কেন? যাতে লোকেরা তাদের এই বেশভূষাতেই আকৃষ্ট হয়। জ্যোতিষী তিনি কি জানেন সেটা পরের কথা, কিন্তু বেশভূষাতে যেন লোকেরা আকৃষ্ট হয়। বিশেষ করে গ্রামীণ লোকেরা এই ধরনের উঁচু উঁচু মানে বড় সড়ো টারবান বা পাগড়িতে অত্যন্তভাবে আকৃষ্ট হতেন, সেটাকেই লেখক তুলে ধরেছেন যে টু ক্রাউন দ্য এফেক্ট হি উড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। তার মাথার চারদিকে দেখছি আমরা একটা পাগড়ি। দিস কালার স্কিম নেভার ফেল, এবং সব থেকে বড় কথা এই রঙের এই ছক কোনোদিনই ব্যর্থ হয় না। অসাধারণ একটা সেন্টেন্স লেখক এখানে বলছেন, দিস কালার স্কিম নেভার ফেল। রঙের এই ছক কোনোদিন ব্যর্থ হয় না। কালার স্কিম, রঙের ছক। রঙের ছক মানে কি? কন্ট্রাস্ট। যে কোনো কন্ট্রাস্টিং কালার্সই লোকের অ্যাট্রাকশানকে ড্র করে। এই জ্যোতিষী তিনি লোকচরিত্র সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ। তিনি রঙের এই ছক মানে রঙের এই এফেক্ট, রঙের মাধ্যমে লোকেদের অ্যাটেনশান ক্যাচ করার এই টেকনিকটা তিনি জানেন। People were attracted to him as bees are attracted to cosmos or ডালিয়া স্টেক। লোকেরা তার প্রতি আকৃষ্ট হয় তেমনভাবে যেমনভাবে কসমস বা ডালিয়া ফুলেতে মৌমাছির দল আকৃষ্ট হয়। কসমস একটা ফুল, ডালিয়াও তোমরা মোটামুটি সবাই জানো। এই ডালিয়া আর কসমস ফুলেতে মৌমাছির দল ঝাঁকে ঝাঁকে আকৃষ্ট হয়। আর লোকেরা মানে যারা প্রবাবেল কাস্টমার তারাও এই জ্যোতিষীর দ্বারা আকৃষ্ট হন এবং তারাও দলে দলে জ্যোতিষীর কাছে আসেন। He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. তিনি তার যে ব্যবসার জায়গাটা, সেই ব্যবসার জায়গাটা কোথায়? তিনি একটা ছড়িয়ে থাকা বিশাল বড় ডালপালা নিয়ে ছড়িয়ে থাকা একটা তেঁতুল গাছের তলাতে তিনি তার ব্যবসার জিনিসপত্র সাজিয়ে বসেন। এবং সেই তেঁতুল গাছটি কোথায়? এটা টাউন হল পার্কের মাঝখান থেকে যে রাস্তাটা চলে গেছে তারই একটা পাশে একটা বড় পার্ক রয়েছে, টাউন হল পার্ক। তার মাঝখান থেকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তার পাশে একটা বিশাল বড় ডালপালা ছড়িয়ে থাকা একটা তেঁতুল গাছ রয়েছে এবং সেই তেঁতুল গাছের তলায় এই জ্যোতিষী তার ব্যবসার মানে এই জ্যোতিষীর দোকানটা হচ্ছে এই তেঁতুল গাছের তলাটা। ওকে, ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এই জায়গাটা অত্যন্ত বিখ্যাত, মানে বিভিন্ন কারণের জন্য এই জায়গাটা সবসময় খবরের শিরোনামে থাকে। খবরের শিরোনামে থাকে মানে ওই গ্রামীণ অঞ্চলেতে এই জায়গাটা অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন কারণের জন্য এই জায়গাটি জনপ্রিয়। কি কি কারণ দেখে নিই। আচ্ছা, এখানে একটা কিন্তু শর্ট প্রশ্ন চলে গেছে, সেটা হচ্ছে যে কোন গাছের তলায় তিনি তার ব্যবসা করেন। আমরা লিখব ট্যামারিন ট্রি, খেয়াল রেখো। ঠিক আছে, যাই হোক, আমরা এমসিকিউ আলাদা করে করব, তখন সবই আলোচনা করব, কিন্তু এগুলো বলার সময় একটু বলে যাচ্ছি, একটু খেয়াল রেখো। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। এই সরু রাস্তা দিয়ে সবসময় সকাল থেকে রাত পর্যন্ত দলে দলে লোক যাতায়াত করে। A variety of trades and occupations was represented all along its way. আর বিভিন্ন রকম ব্যবসা এবং কাজকর্ম এই রাস্তার চতুর্দিকে সবসময়ই হয়ে চলছে। বিভিন্ন রকম ব্যবসা, শুধুমাত্র যে জ্যোতিষের ব্যবসা না, আরও একাধিক রকম ব্যবসা এই রাস্তার চারপাশে হয়। কি কি? মেডিসিন সেলার্স, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ম্যাজিশিয়ানস অ্যান্ড অ্যাবভ অল অ্যান্ড অকশনার অফ চিপ ক্লোথ। এই রাস্তার চারপাশে কী কী হচ্ছে? মেডিসিন সেলার, যারা ওষুধ বিক্রি করে। আগেকার দিনে গ্রাম বাংলাতে ক্যানভাসিং করে বা মাইকে করে চেঁচিয়ে বা এমনি হাত এবং মুখের সাহায্যে অঙ্গভঙ্গি করে ওষুধ বিক্রি করা হতো, ক্যানভাসিং বলা হয়। তা সেই ওষুধ সেলার যারা ওষুধ বিক্রি করে। আর কি হচ্ছে? আর রয়েছে সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, চোরাই লোহার জিনিসপত্র বিক্রির মানে চোরাই লোহার জিনিসপত্র বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম চোরাই লোহার জিনিসপত্র সেগুলোও বিক্রি হচ্ছে। ম্যাজিশিয়ানস, এই রাস্তাতে বেশ কিছু ম্যাজিশিয়ান যারা ম্যাজিক দেখাচ্ছে সেগুলোও রয়েছে। অ্যান্ড অ্যাবভ অল অ্যান্ড অকশনার অফ চিপ ক্লোথ, এবং আমরা দেখছি সস্তার কাপড়ের একজন নিলামদার, মানে সস্তাতে কাপড় বিক্রিরও একজন নিলামদার, তিনি চেঁচিয়ে তার লোকজনকে ডেকে সস্তার কাপড় বিক্রি করছেন। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, এবং তিনি সারাদিন ধরে প্রচুর হইচই করে
গোটা শহরের সমস্ত লোকজনদেরকে তার কাছ থেকে কাপড় কেনার জন্য ডাকেন। ডিন মানে হচ্ছে লাউড নয়েজ বা হইচই। তাই এটা অ্যান অকশনার অফ চিপ ক্লোথস হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, মানে হচ্ছে একজন সস্তার কাপড়ের নিলামদার যিনি সারাদিন ধরে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি এবং চিৎকার চেঁচামেচি করে সারাদিন কাস্টমার ধরেন, যে তার কাছ থেকে যেন তারা সবাই সস্তার কাপড় কেনে। নেক্সট টু হিম ইন ভোসিফেরাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট। এরপরেই চিৎকার চেঁচামেচিতে যে স্থান পাবে, এরপরে মানে ওই সস্তার কাপড়ের সেলসম্যানের পরে যে স্থান পাবে সে হচ্ছে এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, বাদাম বিক্রেতা, একজন বাদাম বিক্রেতা, যেও এরকম চেঁচামেচি করে বা হইচই করে লোকদেরকে তার কাছে নিয়ে আসে। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে তার বাদামগুলো বা পসরা, ওয়্যার মানে হচ্ছে পসরা, থিংস মানে এই বাদামগুলো, যে তার বাদামগুলোর বিভিন্ন রকম প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন নাম দেয় এবং বিভিন্ন বিভিন্ন নামে সে তার জিনিসগুলোকে বা বাদামগুলোকে বেচে। কলিং ইট বোম্বে আইসক্রিম, একদিন বলে এটা বাদামকেই বলে এটা হচ্ছে বোম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, এবং পরের দিন বলে এটা হচ্ছে দিল্লির কাঠবাদাম, আমন্ড হচ্ছে কাঠবাদাম, দিল্লির কাঠবাদাম। অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, এবং তৃতীয় দিন বলে এটা হচ্ছে রাজার সুস্বাদু খাবার বা রাজাস ডেলিকেসি। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এবং আরও অনেক রকম নাম সে দেয়। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং দলে দলে লোক তার এই নাম ডাকের চোটে, তার এই চেঁচামেচির চোটে তার কাছে বাদাম কিনতে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটাতে কী কী পাওয়া যাচ্ছে। এখানেতে মেডিসিন ম্যানরা মেডিসিন বিক্রি করছে, বেশ কিছু লোহার চোরাই জিনিসপত্র বিক্রি হচ্ছে, ম্যাজিশিয়ানরা ম্যাজিক্স দেখাচ্ছে, এবং একজন সস্তার কাপড় বিক্রেতা তিনি কাপড় বিক্রি করছেন এবং তার চেঁচামেচি মানে তার হইচই সব থেকে বেশি। এবং তারপরেই যে রয়েছে সে রয়েছে একটি বাদাম বিক্রেতা, যে তার বাদামগুলিকে প্রত্যেকদিন বিভিন্ন রকম নাম দিয়ে বিক্রি করে। কোনো দিন বলে এটা হচ্ছে বোম্বে আইসক্রিম, কোনো দিন বলে এটা হচ্ছে দিল্লি আমন্ড, এবং কোন দিন বলে এটা হচ্ছে রাজাস ডেলিকেসি, এবং আরও অনেক নামে সে তার বাদামগুলোকে ডাকে। যাই হোক, এরপরে দেখো, এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু। আর এদের কাছে যেমন লোকেরা দাঁড়ায়, বেশ কিছু লোক মানে এ কনসিডারেবল অ্যামাউন্ট মানে বেশ কিছু জনতা ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, এই জ্যোতিষীর সামনেও গড়িমসি করে বা বেশ কিছু সময় অতিবাহিত করে। লোকেরা এই সমস্ত বাদাম বিক্রেতার কাছে, এই ম্যাজিশিয়ানের কাছে বা এই কাপড়ের বিক্রেতার কাছে যেমন সময় কাটায়, তেমনি বেশ কিছু লোক বেশ কিছুটা করে সময় এই জ্যোতিষীর সামনেও। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই। এই জ্যোতিষী তার পাশের বাদাম তুষ থেকে জ্বলে ওঠা এবং ধোঁয়া ওড়ানো আগুনের আলোক শিখায় তার জ্যোতিষের ব্যবসাটা চালান। মানে এই অ্যাস্ট্রোলজারের নিজস্ব কোনো লাইট নাই, আলো নেই, দুপুর থেকে বিকাল পর্যন্ত সূর্যের আলোতেই তার ব্যবসা চলে, এবং তারপরে সন্ধ্যাবেলা যতক্ষণ মানে সন্ধ্যা থেকে যতটা পর্যন্ত তিনি রাতে তার ব্যবসা চালান ততক্ষণ তার নিজস্ব কোনো আলো নাই। কি হয়, পাশে যে এই বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে সেই বাদামগুলো পোড়ানোর জন্য যে আগুন জ্বলে, সেই আগুনেতে আমাদের সেই লাল শিখাও জ্বলে এবং বেশ ধোঁয়াও ওঠে। এই যে একটা আলো আধারী পরিবেশ সৃষ্টি হয়, তাতে এই জ্যোতিষীর ব্যবসা চলে। মানে তার নিজস্ব কোনো আলো নেই, ওই আলোতেই তার ব্যবসা আলোকিত। ওকে, এই যেন চাঁদের নিজের আলো নেই, সূর্যের আলো দ্বারা আলোকিত হচ্ছে। ওই বাদাম বিক্রেতার বাদাম পোড়ানোর যে আলো, সেই আলোতেই এর ব্যবসা চলে। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটনিং। এই অঞ্চলে আকর্ষণের একটা অন্যতম প্রধান কারণ হলো যে এই অঞ্চলেতে মিউনিসিপ্যালিটির আলোর ব্যবস্থা নেই। এই অঞ্চলটাতে একটা সবসময় আলো আধারির পরিবেশ, মানে সন্ধ্যার পরে সবসময় একটা আলো আধারির পরিবেশ থাকে, এবং এই আলো আধারির পরিবেশটা এই অঞ্চলের মোহকে বা আকর্ষণী ক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে। তার কারণ কি, এই অঞ্চলেতে মিউনিসিপ্যালিটির লাইটনিং নেই, মিউনিসিপ্যালিটির দ্বারা যে আলো জ্বলে সেই আলোর ব্যবস্থা নেই এই অঞ্চলটাতে, এবং যেহেতু সেই আলোর ব্যবস্থা নেই, এই গোটা অঞ্চল জুড়ে একটা আলো আধারির পরিবেশ সৃষ্টি করেছে, এবং সেই আলো আধারির মায়াজাল এই অঞ্চলের আকর্ষণ বৃদ্ধির আর একটা বড় কারণ। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইট। এই অঞ্চলটা বিভিন্ন দোকানেতে যে ছোটো ছোটো আলোগুলো জ্বলে ওঠে, সে যুগে তো অত বেশি মাত্রায় ইলেকট্রিসিটির ব্যবহার ছিল না, টেমি, লণ্ঠন, হ্যাঁচাক, মশাল এই দিয়েই
আলোকিত করা হতো, সেই সমস্ত আলোতে এই দোকানগুলো আলোকিত হয়। 1 or 2 হ্যাড হিসিং গ্যাস লাইট, এক দুটো দোকানেতে হিস হিস শব্দ করা গ্যাস লাইট ছিল। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স, কিছু লোকের ন্যাকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, কিছু লোকের দোকানেতে আমরা দেখছি খুঁটিতে বাঁধা মশাল, ন্যাকেড ফ্লেয়ার্স মানে হচ্ছে মশাল, মশালের আলোয় সেই সব দোকানগুলো আলোকিত হতো। সাম ওয়ার লিট আপ বাই দ্য ওল্ড সাইকেল ল্যাম্পস, কিছু দোকানেতে দেখছি সাইকেলেতে যে ল্যাম্প থাকে সেই ল্যাম্প দিয়ে কিছু দোকান আলোকিত হতো। অ্যান্ড 1 or 2 লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, এবং একটা বা দুটো দোকান যেমন এই অ্যাস্ট্রোলজার বা এই জ্যোতিষীর দোকান, যে দোকানেতে কোনো আলোই না, তারা অন্যদের দোকানের আলোতে তাদের ব্যবসাকে আলোকিত করত। মানে কিছু দোকানেতে গ্যাস লাইট আছে, কিছু দোকানেতে মশাল জ্বলছে, কিছু দোকানেতে এই সাইকেলের ল্যাম্প রয়েছে, কিন্তু বেশ কয়েকটা দোকানে, বিশেষ করে তাদের মধ্যে একটা হচ্ছে এই অ্যাস্ট্রোলজার্সের দোকান বা এই জ্যোতিষীর দোকান, যে দোকানে নিজস্ব কোনো আলো নেই, অন্যদের আলোতে তার দোকান বা তার ব্যবসা আলোকিত হয়। ইট ওয়াজ আ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এই পুরো অঞ্চলটাতে আমরা দেখছি আলোক রশ্মি আর চলমান ছায়ার একটা বিভ্রান্তির কাটাকুটি সৃষ্টি হয়। অসাধারণ একটা সেন্টেন্স লেখক ইউজ করছেন, ইট ওয়াজ আ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইটস রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, আলোক রশ্মি এবং চলমান ছায়ার একটা বিভ্রান্তিকর ক্রিস ক্রস সবসময় আমরা দেখছি এই অঞ্চলটায় তৈরি হচ্ছে, তার ফলে লোকজন এই অঞ্চলের প্রতি আরও বেশি আকর্ষিত হচ্ছে। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার্স ভেরি ওয়েল, আর এই ব্যাপারটা, এই আলো আধারির পরিবেশটা আমরা দেখছি অ্যাস্ট্রোলজারকে খুব স্যুট করেছে, মানে জ্যোতিষীর জন্য জ্যোতিষীর এই রকম আলো আধারির পরিবেশটা অত্যন্ত পছন্দের। কেন? For the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life, তার কারণ এই লোকটি যখন জীবন শুরু করেছিল তার অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী হওয়ার কোনো ইচ্ছা ছিল না। যেহেতু তার জ্যোতিষী হওয়ার কোনো ইচ্ছা ছিল না বা আদপে সে সত্যি সত্যি জ্যোতিষ নয়, তা সে তার জ্যোতিষশাস্ত্রের কিছুই জানে না, তার এই সমস্ত যেহেতু সে জানে না, তার মধ্যে সবসময় একটা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি কাজ করে, সেটা আলো আধারির পরিবেশ হলে তার মুখের মধ্যে তার মনের ভাবটা প্রকাশিত হবে না। কাজেই এরকম একটা আলো আধারির পরিবেশ এই জ্যোতিষী অত্যন্ত পছন্দ করে, এবং লেখক সেটা মেনশন করেছেন, যেহেতু তিনি প্রথম জীবনে তার অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো শখ ছিল না, তার এরকম একটা আলো আধারির সেটিংসই বেশি প্রয়োজনীয়। হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার, তিনি জানেন না অন্যদের জীবনে কি হবে। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, পর মুহূর্তে তার জীবনে কি হবে সেটাও তিনি জানেন না। তিনি এমনই জ্যোতিষী, তার জীবনে বা তার যে কাস্টমার তাদের জীবনে পর মুহূর্তে কী ঘটবে তার কোনো আইডিয়া এই লোকটির নেই। Yet he said things which pleased and astonished everyone, তাহলে এই লোকটার ব্যবসা চলে কি করে? Yet he said things which pleased and astonished everyone, সে এমন সব কথা বলে যেটা সব লোককে বিস্মিত এবং খুশি করে। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি প্র্যাকটিস অ্যান্ড শ্রুড গ্রেস ওয়ার্ক, কিন্তু লেখক বলে দিচ্ছেন তার এই যে বিভিন্ন কথাতে লোকেরা খুশি হয় সেটা কি? এটা হচ্ছে তার দীর্ঘদিনের পর্যবেক্ষণ, অনুশীলন এবং চতুর অনুমান দক্ষতা। দ্যাট ওয়াজ আ মোর এ ম্যাটার অফ স্টাডি, এটা শর্ট প্রশ্ন আছে, কী কী তার থাকতে মানে কী কী কারণে তার ব্যবসায় সে সফল? তার রয়েছে ম্যাটার অফ স্টাডি, তার পর্যবেক্ষণ ক্ষমতা অত্যন্ত গাঢ়, মানে সে খুব ভালো পর্যবেক্ষণ করতে পারে, লোকেরা কী চিন্তা করছে কী ভাবছে সেটা সে পর্যবেক্ষণ করে বলতে পারছে। প্র্যাকটিস, সে দীর্ঘদিন ধরে একই কাজ করে যাচ্ছে, তার অনুশীলন করতে করতে তার দক্ষতা অনেকটা বেড়ে গেছে। অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক, এবং চতুর অনুমান ক্ষমতা, সে বিভিন্ন জিনিসকে খুব সুন্দরভাবে অনুমান করতে পারে, এবং এই তিনটে মূলধনকে সম্বল করে সে দিনের পর দিন এই লোক ঠাকানো ব্যবসাটা সে করে যাচ্ছে। ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে। যাই হোক, লেখক আবার সঙ্গে সঙ্গে এটাও বলছেন, সারাদিন ধরে সে বিভিন্ন রকম পরিশ্রম করে, একটা লোক সারাদিন সৎ পথে পরিশ্রম করে যেভাবে দিনের শেষে অর্থ সংগ্রহ করে নিজের সংসার চালায়, এই লোকটি সে হয়তো মিথ্যের ব্যাসাতি করে, সে হয়তো মিথ্যে কথা বলে, কিন্তু সে সারাদিন যে পরিশ্রমটা দেয় সেই পরিশ্রমের যে ফল সে দিনের শেষে ঘরে নিয়ে যায় এবং তাতেই তার সংসার চলে। মানে এই লোকটা হয়তো তার যে ব্যবসা সেটা হচ্ছে কোনো মিথ্যে কথার ব্যবসা, কিন্তু সেই ব্যবসাটা সে খুব মন দিয়ে করে, সে মানে
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সে অক্লান্ত পরিশ্রম করে এবং দিনের শেষে যা পায় সে তার ঘরে নিয়ে যায়। এতটা গল্প আমরা চলে এসেছি, এখনও কিন্তু অ্যাস্ট্রোলজারের পরিচয় আমরা জানিনি। তার কারণ এই গল্পে অ্যাস্ট্রোলজারের পরিচয় দেওয়া নেই। এই গল্পে একটা চরিত্রেরই পরিচয় দেওয়া আছে, সেটা হচ্ছে গুরু নায়ক, অ্যাস্ট্রোলজারের একজন কাস্টমার, সেটা আমরা পরে আসবো। কিন্তু অ্যাস্ট্রোলজারের কোনো পরিচয় দেওয়া নেই। তার কারণ কি? অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীদের, মানে যারা জ্যোতিষীদের কাছে হাত দেখাতে আসেন বা ভাগ্য জানতে আসেন, তারা জ্যোতিষীদের নামধাম জানতে অতটা আগ্রহী হয় না। আমরা মানে আর.কে. নারায়ণ এটা জানেন, জ্যোতিষীদের নামধাম গ্রামগঞ্জের লোকেরা অত জানতে আগ্রহী হয় না, তাদের নিজেদের ভবিষ্যৎ জানতেই বেশি আগ্রহী। কাজেই এই জ্যোতিষীও নামহীন জ্যোতিষী, কিন্তু নামহীন একটা পার্সন ধীরে ধীরে দেখো কিভাবে গল্পের মুখ্য চরিত্র বা সেন্ট্রাল ক্যারেক্টার হয়ে উঠছে। এটাই আর.কে. নারায়ণের লেখার সবথেকে বড় ক্রেডিট, যে তিনি খুব সাদামাটা ইন্ডিয়ান সেটিংস, খুব সাদামাটা ভারতীয় যে সেটিংস এবং ভারতীয় চরিত্র, খুব সাদামাটা চরিত্র, একজন জ্যোতিষীর চরিত্র, তাও সে জ্যোতিষের কিছুই জানে না, এই সমস্ত চরিত্র এবং এই সমস্ত সেটিংসকে ভিত্তি করে অসাধারণ সব গল্পের প্লট তিনি তৈরি করেছেন, যে গল্পগুলো পড়লে অবাক হয়ে ভাবতে হয় যে মানব জীবন সম্পর্কে আর.কে. নারায়ণের কী অপূর্ব মানব জীবন এবং মানুষের চিন্তাভাবনা সম্পর্কে তার কী অসাধারণ আইডিয়া ছিল, এবং অসাধারণ আইডিয়া ছিল বলেই তার প্রত্যেকটি গল্প এখনও মানুষকে সমানভাবে আকৃষ্ট করে। চলো নেক্সট প্যারাটা দেখি। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। সে তার গ্রাম ছেড়েছিল, কোনো রকম নির্দিষ্ট পূর্ববর্তী কোনো কারণ বা প্ল্যান তার ছিল না, সে আচমকাই তার গ্রাম ছেড়েছিল। মানে গ্রাম ছাড়ার আগে তার কোনো গ্রাম ছাড়ার মতো কোনো পরিকল্পনা তার আগে থেকে ছিল না। If he had continued there, he would have carried on the work of his forefathers. যদি সে গ্রামেই থাকতো, সে তার পূর্বপুরুষের যে কাজগুলো সেগুলোই করতো। এই লোকটির জ্যোতিষ হওয়ার কোনো কথা ছিল না, তার কারণ এই লোকটি গ্রাম ছেড়ে আসার পরে জ্যোতিষ হয়েছে, কিন্তু গ্রামে যদি সে থাকতো, আর গ্রাম ছেড়ে আসা তার কোনো পূর্ব প্ল্যান ছিল না। যদি সে গ্রাম ছেড়ে না আসতো, তাহলে তার বাবা মা, মানে তার পূর্বপুরুষ, তার বাবা দাদুরা যা কাজ করেছে এই লোকটিও সেই কাজই করতো। নেমলি টিলিং দ্য ল্যান্ড, টিলিং দ্য ল্যান্ড মানে হচ্ছে মাটি কোপানো এবং খোঁড়া, সেগুলো করতো। লিভিং, সেখানেতেই চাষাবাদ করে জীবনযাপন করতো। ম্যারিং, বিবাহ করতো। অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং জমিতে চাষাবাদ করতো এবং তার যে পূর্বপুরুষের ঘর তাতেই সে বাস করত। যদি এই লোকটা গ্রাম ছেড়ে না আসতো, গ্রামের লোকেরা যেভাবে জীবন কাটায় এই লোকও সেভাবেই জীবন কাটাতো, পূর্বপুরুষের ঘরেতে থাকতো, তাদের যা জমি জায়গা আছে সেই জমি জায়গাকে খুঁড়তো, ফসল লাগাতো, সেই ফসল বড় করতো, বিবাহ করতো, এবং সেই ফসল যখন পাকতো সেটাকে বিক্রি করে পূর্বপুরুষের ঘরেই সে তার জীবন নির্বাহ করত। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এই লোকটার সেই কপাল বা সেই সৌভাগ্য হয়নি, এই লোকটার সেই সৌভাগ্যটা হয়নি। পূর্বপুরুষের ঘরে পূর্বপুরুষের কাজ করার সৌভাগ্য এই লোকটার হয়নি। কেন হয়নি পরে আসবো। He had to leave home without telling anyone, and he could not rest till he left it behind a couple of 100 miles. এই লোকটি কাউকে না বলেই ঘর ত্যাগ করতে হয়েছিল, এই লোকটাকে ঘর ছেড়ে, কাউকে না জানিয়ে ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে বিশ্রাম নিতে পারেনি। টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 miles, বেশ কয়েকশো মাইল চলে না আসা পর্যন্ত সে বিশ্রামও নিতে পারেনি। সে তার গ্রাম কাউকে না জানিয়েই ছেড়ে দিয়েছিল, মানে গ্রাম থেকে পালিয়ে গেছিলো, এবং বেশ কয়েকশো মাইল আসার পরে সে প্রথমবারের জন্য বিশ্রাম নিতে পেরেছিল, তার আগে সে বিশ্রাম নেওয়ারও সাহস পায়নি। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশেন ফ্লোড বিটুইন। একটা গ্রামের মানুষের জন্য এই নিজের গ্রাম ছেড়ে বেশ কয়েকশো মাইল দূরে চলে আসা একটা বিশাল ঘটনা, যেন তাদের মাঝখানে একটা বিশাল বড় সমুদ্র বয়ে গেছে। টু এ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, একটা গ্রামের মানুষের জন্য এটা একটা বিশাল ব্যাপার, নিজের গ্রাম ছেড়ে বেশ কয়েকশো মাইল দূরে চলে আসা। অ্যাজ ইফ অ্যান ওশেন ফ্লোড বিটুইন, যেন তাদের এই গ্রাম এবং তার মাঝখানে একটা মহাসাগর, ওশেন, সমুদ্র নয়, সরি আমি সমুদ্র বললাম, সি নয়, ওশেন, মহাসাগর, তাদের যেন মাঝখানে, মানে সমুদ্রের থেকেও বড় একটা যেন বিশাল বড় ব্যবধান, একটা যেন মহাসাগর
তার গ্রাম এবং তার মাঝখানে হয়ে গেছে। সে গ্রাম থেকে এত দূরে চলে এসছে যেন গ্রামের সঙ্গে তার মাঝখানে একটা মহাসাগর বয়ে গেছে, তাদের মাঝখানে এতটাই এখন ডিফারেন্স বা গ্যাপ হয়ে গেছে। চলো এবার নেক্সট প্যারাটা দেখি। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ। কাজ করতে করতে মানুষের বিভিন্ন সমস্যা যেমন বিবাহ, অর্থ, মানুষের পারস্পরিক সম্পর্ক, এইগুলোকে নিয়ে সে বিশ্লেষণ করত। কাজ করতে করতে, আলোচনা করতে করতে তার কাছে যে সমস্ত ক্লায়েন্টরা আসতো তাদের বিবাহ, তাদের অর্থ মানে বিবাহিত জীবন তাদের কেমন হবে, তাদের জীবনে অর্থ আসবে কি না, তাদের পারস্পরিক সম্পর্ক, পরিবারের সঙ্গে তাদের অন্যদের সঙ্গে সম্পর্ক কেমন, এই সমস্ত বিভিন্ন বিষয়কে সে বিশ্লেষণ করত। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। আর দীর্ঘদিনের অভিজ্ঞতা তার এই সমস্ত ধারণাকে আরও তীক্ষ্ণ করেছিল। সেই যেমন যে সমস্ত আইডিয়া দিত বা যে কথাগুলো সে বলতো সেগুলো দীর্ঘদিন ধরে সে এই কাজের সঙ্গে জড়িত, কাজেই তার এই সমস্ত ধারণাগুলো অত্যন্ত নিখুঁত ছিল। সে খুব নিখুঁত ধারণা দিতে পারত। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যে সে বুঝে যেত যে গোলমালটা কোথায় বা অসুবিধাটা কোথায়। একটা মানুষ যখন তার কাছে ভাগ্য জানতে আসতো, সে লোকটা মানে সে এমনি কিছু জ্যোতিষের জানে না, কিন্তু সে মানুষ চরিত্রকে খুব ভালো বিশ্লেষণ করতে পারে। 5 মিনিটের মধ্যেই সে লোকটির কোথায় অসুবিধা রয়েছে সেটা সে বুঝতে পারতো। He charged 3 pice per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes, which provided him enough stuff for a dozen answers and advices. সে প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ করতো। এটা একটা শর্ট প্রশ্ন যে প্রতি প্রশ্নের জন্য কত পয়সা করে সে এই জ্যোতিষীটি নিত। প্রতি প্রশ্নের জন্য সে 3 পয়সা করে ধার্য করেছিল, অর্থাৎ জ্যোতিষীকে একটি প্রশ্ন করলেই সে 3 পয়সা করে তার উত্তর দেবে, সে তার বদলে সে 3 পয়সা করে নেবে। He charged 3 pice per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. এবং সে ততক্ষণ পর্যন্ত কোনো প্রশ্নেরই উত্তর দিত না যতক্ষণ না মোটামুটি তার সামনে বসে থাকা লোকটি 10 মিনিট বিভিন্ন রকম কথাবার্তা বলছে, এবং সেই 10 মিনিটের কথাবার্তাতে সে মোটামুটি যে সমস্ত প্রশ্ন সে করছে তার উত্তর সে নিজেই দিয়ে দিচ্ছে। মানে 10 মিনিট কথাবার্তা বলার পরেই এই জ্যোতিষী মুখ খুলতো এবং ততক্ষণে সে আরও 5-10টা প্রশ্নের উত্তর এই লোকটির কাছ থেকে জেনে গেছে। মানব চরিত্র সম্পর্কে এই জ্যোতিষীর কেমন মানে ধারণা ছিল দেখো। মানুষ নিজের কথা বলতে খুবই ভালোবাসে, বিশেষ করে জ্যোতিষীদের সামনে সে মনের সুখে কথা বলে। জ্যোতিষী প্রতিটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নিত এবং সে লোকেদের কথা শুনতো, লোকেরা তাদের সমস্যার কথা বলতো এবং লোকেরাই সেই সমস্যার কারণ, সেই সমস্যার কিভাবে মিটতে পারে সেই সমস্ত ঘটনা সব কিছু তারা নিজেরাই গড় করে বলে যেত। এই লোকটির কাজ ছিল খালি শোনা, এবং মোটামুটি 10 মিনিট পরে সে সমস্ত গল্প জেনে যাওয়ার পরে সে তার মুখ খুলতো, এবং যখন সে মুখ খুলতো তখন which provided him enough stuff for a dozen answers and advices. ততক্ষণ মোটামুটি 1 ডজন প্রায় 12টা প্রশ্ন উত্তর দেওয়ার মতো মেটেরিয়ালস সেই ব্যক্তি নিজেই জ্যোতিষীকে প্রোভাইড করে দিয়েছে, এবং জ্যোতিষী তখন মুখ খুলতো এবং তার বিভিন্ন প্রশ্নের উত্তর সে দিয়ে দিত, কারণ সেই লোকটি অলরেডি নিজের প্রশ্ন এবং নিজের সমস্যার সমাধানের ব্যাপারও সে অলরেডি নিজেই বলে দিয়েছে। এটাই হচ্ছে জ্যোতিষীর সবথেকে সাফল্যের সিক্রেট, লোকের কথা শোনা। মন দিয়ে লোকের কথা শুনলে লোকেই তাদের সমস্যা বলছে, সেই সমস্যার কারণও বলছে, কীভাবে সেই সমস্যা থেকে প্রতিকার পাওয়া যাবে সেই আইডিয়া দিয়ে দিচ্ছে, এবং এই লোকটি জ্যোতিষী খালি সেটিকে তুলে সেই উত্তরটি খালি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট। মাঝে মাঝে এই জ্যোতিষী নিজেও বেশ কিছু চিন্তাভাবনার খোরাক অন্যের মধ্যে প্রবেশ করায়। যেমন সে মাঝে মাঝেই বলে when he told the person before him gazing at his palm, এই যে তার কাছে হাত দেখাতে আসে সেই তার হাতের দিকে তাকিয়ে সে যখন বলে in many ways you are not getting the fullest results for your effort, তুমি যে পরিমাণ পরিশ্রম করছো তার সঠিক তুমি প্রাপ্য পাচ্ছ না, তুমি যে পরিমাণ পরিশ্রম করছো তার যে প্রাপ্য যেটা তোমার পাওয়া উচিত ততটা ফল তুমি পাচ্ছ না, এই ধরনের কথা সে বলে।
9 out of 10 ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ হিম। আর যখন এই ধরনের কথা বলে যে তুমি এতটা পরিশ্রম করছো অথচ তুমি তোমার প্রাপ্য পাচ্ছ না, তখন 10-এর মধ্যে 9 লোকই সেই কথার সঙ্গে সহমত হবে। কারণ প্রত্যেকেই ভাবে সে প্রচুর পরিশ্রম করছে, কিন্তু যেটা তার পাওয়া উচিত সেটা সে পাচ্ছে না। কাজেই এমন সে উত্তর দেয় বা এমন সে প্রশ্ন রাখে যে প্রশ্নের উত্তরে তার উত্তরের সঙ্গে 10 জনের মধ্যে 9 জনই সহমত পোষণ করবে, এইরকমই সে প্রশ্ন উত্তর রাখে। অর হি কোয়েশ্চেন, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ। আবার সে মাঝে মাঝে এরকম প্রশ্ন করে, আচ্ছা কোনো মহিলা, মানে সে দূরসম্পর্কে, তোমার কোনো দূরসম্পর্কে আত্মীয় হতে পারে, যে তোমাকে পছন্দ করে না, এরকম কেউ আছে? প্রত্যেককেই, একটা মানুষকে সবাই পছন্দ করবে এমন কোনো ব্যাপার না, প্রত্যেককেই একটা বা দুটো লোক অপছন্দ করবে। এ খালি মাঝে মাঝে একটুখানি কথা টুইস্ট করে দেয়, আচ্ছা তো এমন কোনো মহিলা আছে যে তোমার পরিবারের দূরসম্পর্কেরও হতে পারে, তোমাকে অপছন্দ করে। এবারে কে অপছন্দ করে কে অপছন্দ করে না, কিন্তু প্রত্যেকেই যখন কেউ জ্যোতিষীকে হাত দেখাতে আসে, তার মানে সে দুর্বল চিত্তের মানুষ, এবং সে তখন ভাবছে হ্যাঁ হ্যাঁ বোধহয় কেউ একজন আমাকে অপছন্দ করে, সে তখন বলবে হ্যাঁ আমি একজন আসে আমাকে অপছন্দ করে। এই ধরনের প্রশ্ন জ্যোতিষী সবসময় স্টক কোয়েশ্চেন্স এগুলো সে তৈরি রাখে। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা সে মানুষের চরিত্র এরকমভাবেই বিশ্লেষণ করে। কীভাবে? মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, তোমার বেশিরভাগ অসুবিধাই তোমার নিজের চরিত্রের জন্য, তোমার স্বভাবটাই না এমন স্বভাব, সেই স্বভাবের জন্য তোমার বিভিন্ন রকম অসুবিধা দেখা যায়। তুমি লোকটা খুব ভালো, কিন্তু তোমার এই স্বভাবটাই এর জন্যই তোমাকে বিভিন্ন রকম বিপদে পড়তে হয়। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার ইজ, যদি তোমার সেই স্বভাবটা তুমি স্বভাবটাই বা কী করে পরিবর্তন করবে? তাহলে তো শনি, স্যাটার্ন, সে শনির অবস্থানটাই তো এমন জায়গায় হয়ে আছে, তোমার স্বভাবকে তুমি পরিবর্তন করতে পারবে না। কী যে লোকটার স্বভাব, শনি শুক্র রাহু তারা কোথায় বসে আছে, এবং তারা বসে এই লোকটার জীবনে কী অসুবিধার সৃষ্টি করছে বা কী সুবিধার সৃষ্টি করছে। শনি না থাকলে, শনি যেখানে আছে সেখানে না থাকলে কী সুবিধা হতো, সেও জানে না, জ্যোতিষও জানে না, এও বলার জন্য বলছে, আর সেই লোকটা শোনার জন্য শুনছে। সেটা শুনেই সে ভাবছে ও আমার এই যে যা অসুবিধা, ও শনি আমার ঠিক যেখানে বসার কথা, শনি গ্রহ যেখানে বসার কথা সেখানে বসে নাই, অন্য জায়গায় বসে আছে, সেই জন্য আমার জীবনে এত রকম অসুবিধা, শনির দশা চলছে আমার। ইউ হ্যাভ অ্যান ইম্পেশাস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার, তোমার খুব একটা নরম মন, কিন্তু তোমার বাহ্যিক আবরণটা খুব শক্ত, খুব কর্কশ। তোমার মনটা খুবই নরম, কিন্তু তোমার বাইরের আবরণটা খুব শক্ত, এই জন্যই তোমার এত অসুবিধা। তোমার মনটা যদি শক্ত হতো, বাইরের আবরণটা নরম হতো, তাহলে হয়তো তোমার ভালো হতো, কিন্তু তোমার মনটা খুব নরম কোমল, কিন্তু বাইরের আবরণটা খুব শক্ত, এই জন্য তোমার জীবনে এত অসুবিধা। দিস endeared him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has a forbidding exterior. আর এই কথা যেই না সে বলতো, যে লোক তার কাছে হাত দেখাতে আসতো তারা সঙ্গে সঙ্গে অত্যন্ত খুশি হতো। তার কারণ প্রত্যেকটা মানুষ, সে যত দুর্বল চিত্তের মানুষই হোক, সে চায় সবাই যেন তাকে খুব একটা কড়া মানুষ হিসাবে, সবাই নিজেকে কড়াভাবে প্রতিষ্ঠা করতে চায়। এই লোকটা কি বলতো, তোমার মনটা খুব নরম, কিন্তু তোমার বাইরেটা খুব কড়া। কারণ সে মানুষ চরিত্রে এই সাইকোলজিটা জানে যে প্রত্যেকটা মানুষই যত দুর্বলই হোক, সে চায় সমাজেতে সেই জায়গায় কড়া, একটা দৃঢ়, একটা মানুষের মতো মানুষ, একটা পুরুষের মতো পুরুষ, এই ব্যাপারটা প্রত্যেকেই খুব পছন্দ করে। প্রত্যেকেই নিজের মধ্যে একটা হিরোইজমকে অ্যাটাচ করতে পছন্দ করে, একটা বীরত্বকে যুক্ত করতে পছন্দ করে। যে বীর নয় সেও নিজেকে বীর ভাবতে ভালোবাসে। আর যখন এই লোকটি বলে তুমি মনে খুব নরম, কিন্তু তোমার বাহ্যিক আবরণটা খুব শক্ত, এটা অন্যদের মানে এটা তোমার জীবনের জন্য খারাপ, কিন্তু তখন ওই যে লোকটি সামনে বসেছে সে ভাবছে যে যাক খারাপ হোক, আমি বীরের একটুখানি খারাপ হোক, অসুবিধা কিছু নয়, আমার মনটা নরম, বাইরেটা শক্ত। মানে যে দুর্বল চিত্ত সেও এরকম শক্তপোক্ত মানুষ হতে অত্যন্ত পছন্দ করে, এবং আমরা দেখছি খুব চট করেই এই জ্যোতিষী অন্যদের মনকে জয় করে নিত।
যাই হোক, আজকে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের এতটা পর্যন্তই পড়লাম। মানে এই জ্যোতিষচর্চা কীভাবে সে জ্যোতিষচর্চা করতো, তার জ্যোতিষচর্চার সেটিংস, এই নিয়েই আজকে আমাদের অ্যাস্ট্রোলজার্স ডের ফার্স্ট পার্টটা শেষ হলো। নেক্সট দিন আমরা বাকি গল্পটা পড়বো। মানে আজকে আর একটু পড়িয়ে দেওয়া যেত, কিন্তু এরপরে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, একটি জ্যোতিষীর দিন, সেই যে পার্টিকুলার দিনের গল্প, এটা এর পরের পোর্শন থেকে শুরু হবে এবং পুরো পোর্শনটা একদিনে পড়ালেই তোমাদের জন্য ভালো হবে, প্রশ্নগুলো তোমাদের বুঝতেও সুবিধা হবে। কাজেই আজকে আমরা অ্যাস্ট্রোলজার্স ডের এতটা পর্যন্তই পড়লাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকি অংশটা পড়বো এবং তারপরে টিউটোরিয়ালে আমরা যাবতীয় এমসিকিউগুলো করে নেব। ওকে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট টিউটোরিয়ালে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের পার্ট 2 অংশ নিয়ে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে উইদাউট এনি হেজিটেশন আমাকে জানিও। আমি তোমাদের সাহায্য করার জন্য সবসময় আছি। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।